বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালোই আছো। আমিও তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। তো আজকে আমরা সেই পঞ্চম অধ্যায়েরই আলোচনা করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের এই প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের আমরা গত ক্লাসে আমি যে ক্লাসটি নিয়েছিলাম কন্ট্রোল স্টেটমেন্ট এবং সেখানে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। তো আমাদের কালাম স্যার লুপ কন্ট্রোল স্টেটমেন্ট এর উপর আলোচনা করেছে। তো স্যারের যতটুকু হয়েছে তারপর থেকে আমি শুরু করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে প্রথমে আমার কিছু নির্দেশনা তোমাদের কাছে থাকবে। প্রথমে তোমরা এই লাইভ ক্লাসটি সবার মাঝে শেয়ার করে দিবে। তারপর তোমাদের কাছে খাতা কলম অবশ্যই থাকবে। তারপর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো যে তোমরা যারা আমাদের এই আজকের ক্লাসের সাথে জয়েন করছো, কমেন্টে তোমরা অবশ্যই তোমাদের রোল লিখে দিবে। এটা আমাদের অত্যন্ত এখন গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা তাহলে কমেন্টে গিয়ে তোমাদের যার যার কলেজ রোল লিখে দিবে। তো যাই হোক, আমরা তাহলে আজকে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আর একাদশ শ্রেণীর ক্ষেত্রে তোমরা প্রোগ্রামিংয়ের উপর একটু জোর দিবে। তোমাদের এখানে প্র্যাকটিক্যালি একটু আমাদের এটা থাকবে, জোরটা থাকবে তোমাদের ক্ষেত্রে বেশি। আর দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই তোমরা জোর দিয়ে থাকবে। আর এই পঞ্চম অধ্যায় যেহেতু আমি প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখাইতেও পারতেছি না, বা দেখি যদি পারি দেখাবো, তোমাদের দেখিয়েছি তোমার ক্লাসে, ল্যাব ক্লাসে। তো তোমরা একটু প্র্যাকটিস চালিয়ে যাবে। তোমাদের স্মার্টফোনে এখন প্র্যাকটিস করার মতো আমাদের কম্পাইলার অ্যাপস আছে। যেমন তোমরা সেক্ষেত্রে অনেক আছে, সি প্রোগ্রামিং রান করার জন্য আছে কম্পাইলার। সেক্ষেত্রে তোমরা কোডিং সি আমি দেখলাম এটা ভালো। আমরা যে সকল প্রোগ্রাম করব সেগুলো তোমরা ওখানে প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠিয়ে দিবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা তাহলে ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা আজকের পার্ট ওই লুপ কন্ট্রোল স্টেটমেন্ট চলমান। আচ্ছা, এই পার্ট শেষে আমরা 1 2 3 4 ... n নবম দশম শ্রেণীতে এরকম ধারার সমস্যার যোগ নির্ণয় আমরা করেছি। এই ধারার যোগফল নির্ণয় করার সূত্র প্রয়োগ করেও করা যায়। তো এখানে আমরা অন্য একটা সিস্টেমে এই ধারার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রাম তৈরি করতে পারবো আজকের এই পাঠ শেষে। তাহলে আমাদের আজকের পাঠের টার্গেট হলো এই ধারাটির প্রবলেম সলিউশনের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রাম। আচ্ছা, এখন আসি আমাদের গত ক্লাসের যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনা একটু তাল মিলিয়ে আমি এখানে একটু লিখে রাখছি। আচ্ছা, গত ক্লাসে আমি বলেছিলাম স্টেটমেন্ট, কোনো ফাংশন বা কোনো এক্সপ্রেশনের শেষে যদি সেমিকোলন থাকে তাহলে তোমরা সেটাকে কি বলো? স্টেটমেন্ট বলে থাকো, বা আমরা এগুলো আলোচনা করেছি সেগুলো স্টেটমেন্ট। সেটা সিম্পল, কম্পাউন্ড যদি একটা লাইন হয়, সেক্ষেত্রে একটা এক্সপ্রেশন একটা লাইন যদি থাকে সেটাকে বলি সিম্পল স্টেটমেন্ট। একাধিক সিম্পল স্টেটমেন্ট যদি একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে সেটাকে বলতেছি আমরা কম্পাউন্ড স্টেটমেন্ট। তারপর আমরা আলোচনা করেছিলাম কন্ট্রোল স্টেটমেন্ট। হ্যাঁ, এটা দুই ধরনের ছিল, লুপ কন্ট্রোল, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। গত ক্লাসে আমরা স্টেটমেন্ট এবং কন্ট্রোল স্টেটমেন্টের কোনো প্রকারভেদ কিন্তু কন্ট্রোল স্টেটমেন্ট না। কন্ট্রোল স্টেটমেন্ট ফুললি আলাদা একটা বিষয়, ঠিক আছে? আমরা গত ক্লাসে স্টেটমেন্ট এবং কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে পার্থক্য দেখছি। তারপর আমরা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাইছিলাম, এবং সেক্ষেত্রে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং তোমার আলোচনা করেছিলাম। অ্যালগরিদম আলোচনা করতে পারিনি, ফ্লোচার্ট এবং প্রোগ্রাম। তো তোমরা অ্যালগরিদমটা, এগুলো আসে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এগুলো নিজেদের ভাষায়, সেটা ইংরেজি হতে পারে, বাংলা, কিন্তু প্রোগ্রামিং অবশ্যই সেটা হবে কি সি প্রোগ্রামিংয়ে, সি ভাষায়।
তো অ্যালগোরিদমটা তোমরা একটু দেখে নিও, তোমরা যদি ফ্লোচার্ট বুঝে থাকো সঠিকভাবে, প্রোগ্রামটা যদি সঠিকভাবে বুঝে থাকো, তাহলে অ্যালগোরিদমটা একটু দেখলে পারবে। আমরা এখানে লাইভ যে ক্লাসগুলো নিচ্ছি, সেক্ষেত্রে আমরা সব কিছু শেষ করতে পারবো না। হ্যাঁ, আমরা একটু টাস্ক দিয়ে যাব। হ্যাঁ, সেক্ষেত্রে প্রবলেম হবে, তোমরা আমাকে নক দিবে মেসেঞ্জারে, যদি প্রবলেম হয় আমি দেখিয়ে দিব। ঠিক আছে, আমরা একটু সব টপিকগুলো একটু চেষ্টা করতেছি যত দূর টাচ করা যায়, যেহেতু রিভাইজ এগুলো ক্লাস আমরা পড়ছি। তো আজকের আমাদের টার্গেট হলো আসলে মূলত লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। সেটা গত ক্লাসে কালাম স্যার একটু ক্লাস নিয়েছে, মোটামুটি আমি ওই জায়গা থেকেই লুপ কন্ট্রোল স্টেটমেন্টের উদাহরণ হলো কি ফর স্টেটমেন্ট, হোয়াইল স্টেটমেন্ট, ডো হোয়াইল স্টেটমেন্ট, কন্টিনিউ স্টেটমেন্ট, গো টু স্টেটমেন্ট, এগুলো হলো লুপ কন্ট্রোল স্টেটমেন্টের উদাহরণ। আচ্ছা, এখন আসি কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। ওখানে সেই দিনও আমরা সংজ্ঞা বলেছিলাম যে শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট যদি নির্বাহ হয় তখন তাকে বলি কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। ফর এক্সাম্পল ইফ ইলস, ইলস ইফ, হ্যাঁ, সুইচ, এগুলো ছিল আমাদের শর্ত সাপেক্ষে বা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। আজকের আলোচনা আমাদের কি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। সেই দিনও সংজ্ঞার মধ্যে একটু হয়তো বা বলেছিলাম, আজকে আবার আমি বলতেছি যে কোনো স্টেটমেন্ট যদি একাধিকবার নির্বাহের প্রয়োজন হয় তখন যে ধরনের কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করা হয় তখন তাদেরকে বলা হয় আমরা বলি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে সংজ্ঞাটা কেমন হবে, যে একাধিকবার কোনো স্টেটমেন্ট নির্বাহের জন্য যে সকল সি প্রোগ্রামিংয়ে যে সকল বিশেষ স্টেটমেন্ট ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। উদাহরণ ফর, হোয়াইল, ডো হোয়াইল, কন্টিনিউ, গো টু, এগুলো আমরা প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়েছি ক্লাসে। আজকে আবার আমি তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তাহলে আমরা চলে যাই সেই লুপ কন্ট্রোল স্টেটমেন্টের আলোচনায়। আচ্ছা, এই মুহূর্তে আমরা দুইটা এক্সাম্পল দেখব। হ্যাঁ, আমরা দুই পাশে দুইটা প্রোগ্রাম লিখতেছি, তোমরা একটু খেয়াল করো ভালোভাবে। এখানে একটা প্রোগ্রাম লিখতেছি, ইন্ট মেইন, হ্যাঁ, তারপর আমরা লিখলাম প্রিন্ট এফ, প্রিন্ট এফ আইসিটি, প্রিন্ট এফ আইসিটি, প্রিন্ট এফ আইসিটি, ঠিক আছে। তারপরে আমরা রিটার্ন 0 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, আমরা এই পাশে আরেকটি প্রোগ্রাম লিখতেছি, এখানেও একটা প্রোগ্রাম লিখব, তোমরা একটু খেয়াল করো। include stdio.h int main, হ্যাঁ, তারপর int I for I equal 1, এটা 1, I less than or equal 3, I equal I plus 1, এখানে সেমিকোলন হবে না। তারপর এখানে আমরা প্রিন্টএফ দিয়ে এখানে আইসিটি লিখলাম, আমরা /n ও ব্যবহার করতেছি। আচ্ছা, /n, আচ্ছা, আমরা এগুলো বলবো তোমাদের রিটার্ন 0। আচ্ছা, মাঝখানে আমরা ফলাফল লিখতেছি, ঠিক আছে। আচ্ছা, ফলাফল, এই প্রোগ্রামটা যদি আমরা রান করি এবং এই প্রোগ্রামটা যদি রান করি, ফলাফলে দেখা যাবে দুই ক্ষেত্রেই আইসিটি, হ্যাঁ, আইসিটি এরকম ফলাফল আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই প্রোগ্রামটা যদি আমরা রান করি সেক্ষেত্রে ফলাফল আইসিটি 3 বার দেখাবে, এই ক্ষেত্রে প্রোগ্রাম রান করলে আমাদের 3 বার দেখাবে। এখানে /n দ্বারা বোঝায় নতুন কোনো লাইন, আদারওয়াইজ আইসিটি, এই পাশে আইসিটি, আরেকটা আইসিটি আসবে। আমরা নিচে নিচে দেখতে চাই নিউ লাইনে, এই কারণে আমরা /n।
এই ক্ষেত্রেও ওই স্ল্যাশ এন্ডটা একই কাজে ব্যবহার করা হয়েছে নতুন লাইনে দেখার জন্য। আচ্ছা, এই ক্ষেত্রে প্রিন্টএফ তার মানে আমরা কি জানি, সিম্পলি প্রিন্টএফের মধ্যে যা থাকবে তাই এখানে প্রিন্ট হবে। প্রিন্টএফের মধ্যে আইসিটি আছে, আইসিটি প্রিন্ট, প্রিন্টএফের মধ্যে আইসিটি, অর্থাৎ এখানে 3 বার প্রিন্টএফ লিখছি, 3 বার কি আইসিটি দেখাচ্ছে। আর এই ক্ষেত্রে আমরা আইসিটি লেখাটা লিখছি একবার, কিন্তু আমাদের ফলাফলে দেখাচ্ছে কয়বার, 3 বার। এখন আমাদের এখানে যদি এখানে 3 লেখা 3 বার দেখাইছে, আমরা যদি এখানে 5 দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে এখানে আইসিটি লেখাটা দেখাবে কতবার, 5 বার। আমরা এখানে যদি 10 দিয়ে দিই তাহলে এখানে ফলাফলে দেখাবে আইসিটি লেখাটা কতবার, 10 বার। কিন্তু এইরকমভাবে যদি তুমি 10 বার আইসিটি লেখাটা দেখতে চাও তাহলে প্রিন্টএফ 10 বার লিখতে হবে। তাহলে এই দুইটার মধ্য থেকে কোনটা সহজ এবং সময় কম লাগবে? আমাদের এই ওয়েতে যদি আমরা আউটপুট পাই এরকম একাধিকবার আইসিটি লেখাটা পেতে চাই, তাহলে দেখা গেছে যে এই ক্ষেত্রে আমাদের সময় সাপেক্ষ, আর এই ক্ষেত্রে আমাদের সময় কম লাগতেছে প্রোগ্রামটি লিখতে গিয়ে, এবং প্রোগ্রামটা এই ক্ষেত্রে দেখা গেছে ছোট, কিন্তু এই ক্ষেত্রে প্রোগ্রামটা হয়ে গেছে বড়। তাহলে আমরা কোনটা চুজ করব? অবশ্যই সময়ের দাম অনেক বেশি, অবশ্যই সেক্ষেত্রে তাহলে কোনটা চুজ হবে আমাদের, এইটা। ঠিক আছে, তাহলে এখন দেখো এই আইসিটি লেখাটা, এটা একটা স্টেটমেন্ট। ওই যে আমরা বলছি কোনো ফাংশনের শেষে যদি সেমিকোলন থাকে তাকে বলবো স্টেটমেন্ট। তাহলে এই স্টেটমেন্টটা একাধিকবার, অর্থাৎ এখানে 3 বার, 2 এর অধিক, একাধিকবার, একের অধিক বা একাধিকবার, 2, 3 বার, 5 বার, 10 বার, একাধিকবার যদি আমাদের এক্সিকিউশনের প্রয়োজন হয়, বা এখানে আমার 3 বার এক্সিকিউশন হয়েছে, এই 3 বার হবে না, 4 বার হবে না, 5 বার হবে, ইটস ডিপেন্ডস অন হিয়ার, এটা ডিপেন্ড করতেছে এখানে। কিন্তু অর্থাৎ এখানে এই আই লেস দেন অর 3, লেস দেন অর ইকুয়াল 3, এখানে যদি 5 দিয়ে দাও তাহলে 5 বার দেখাবে, এখানে যদি তুমি 10 দিয়ে দাও, 10 দিয়ে দাও তাহলে কি 10 বার দেখাবে। তাহলে এই এই স্টেটমেন্টটা নিয়ন্ত্রণ করতেছে কি, আইসিটি এই লেখাটা যে স্টেটমেন্ট একে। তাহলে একে বলতে পারি কন্ট্রোলার বা কন্ট্রোল নিয়ন্ত্রণকারী স্টেটমেন্ট। হ্যাঁ, তো এটা কোন ধরনের নিয়ন্ত্রণকারী? গত ক্লাসে আমরা দেখেছিলাম যে শর্ত, কিন্তু আজকে দেখো এই আইসিটি এই বাক্যটা আমাদের কতবার দেখাচ্ছে, 3 বার, 3 বার, 5 বার, 10 বার, এরকম একাধিকবার যদি কোনো স্টেটমেন্ট নির্বাহের প্রয়োজন হয়, তখন সি ভাষায় বা সি প্রোগ্রামিংয়ে যে সকল নিয়ন্ত্রণকারী স্টেটমেন্ট ব্যবহার করা হয় তাদেরকে বলি আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে আমরা বলতে পারি ফর একটি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, এরকম আমাদের হোয়াইল আছে, এরকম আমাদের ডু হোয়াইল আছে। তো আজকের আলোচনার বিষয় হলো আমাদের এই ফর স্টেটমেন্ট, অর্থাৎ ফর লুপের আলোকে আমরা যে আমাদের টার্গেট ছিল ওই শিখন ফলে 1 + 2 + 3 + 4 + ... n, ওই ধারাটির যোগফল প্রদর্শন করার জন্য আমরা ফর লুপ ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করব। মূলত টার্গেট কিন্তু আমাদের প্রোগ্রাম তৈরি করা। প্রোগ্রামিং কেন করি আবার একটু প্রিভিয়াস চলে যায়। আজকে তোমরা যত কিছু করতেছো সবই কিন্তু প্রোগ্রামিংয়ের ফল। ঠিক আছে, আমি যে কোনো অ্যাপস চালাচ্ছি সেগুলো প্রোগ্রামিং, সেগুলোর ব্যাকএন্ডে তাহলে আছে কি, আমরা গত ক্লাসে বা তার আগের ক্লাসে বলেছিলাম সেগুলোর ব্যাকএন্ডে আছে কি, যেরকম হ্যাশ, ইনক্লুড, ইন্ট, মেইন, এই লেখালেখিগুলো। তো এখন তুমি বলতে পারো স্যার এখন আমরা যতটুকু শিখেছি ততটুকু দিয়ে কি আমরা প্রোগ্রাম তৈরি করতে পারবো? না, তোমরা এখন লার্নিং ABCD পর্যায়ে আসো, যতটুকু শিখেছো ততটুকু দ্বারা বাস্তব জীবনে যে ধরনের অ্যাপস বা সফটওয়্যার তোমরা দেখতেছো এগুলো আসলে পারবে না। তবে তোমাকে যদি বলা হয় ক্লাস 1-এর একটা বই, তুমি যখন ক্লাস 1-এ পড়াশোনা করছো তখন যদি তোমার সামনে একটা পত্রিকা দেওয়া হতো, তুমি কি তখন পত্রিকা পড়তে পারতে? না, কিন্তু আজকে কিন্তু এই পত্রিকা তুমি পড়তে পারতেছো। ঠিক আছে, তার মানে কি তুমি এই এখন ইন্টারমিডিয়েট লাইফে এই প্রথম তুমি প্রোগ্রামিং করতেছো, এখন তাহলে কি ক্লাস 1-এর পর্যায়ে আসছো। তাহলে এইভাবে আজকে দেখো পত্রিকা পড়ার জন্য 5 বছর 10 বছর লেগে গেছে, একটা ইংরেজি পত্রিকা পড়ার জন্য বোঝার জন্য দেখা যাচ্ছে 5-10 বছর, বা এখন আদৌ আমরা সেরকম লেভেলে যেতে পারিনি। তাহলে প্রোগ্রামিং শেখার জন্য তো আমাদের মিনিমাম একটা সময় লাগবে। তোমরা তাহলে এখন আসো কোথায়? লার্নিং ওই প্রাথমিক পর্যায়ে আসো। এইভাবে আস্তে আস্তে শিখতে 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 অনার্স মাস্টার্স আরও সময় যখন যাবে তখন একটা পর্যায়ে দেখবে যে আজকে যে বাজারে যে সকল আমরা বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপস দেখতে পারতেছি, তখন তোমরা এই ধরনের বাস্তব জীবনের সমস্যা সমাধানের
অ্যাপস বা সফটওয়্যার তৈরি করতে পারবা। বাস্তব জীবনের যা প্রবলেম আছে সেগুলো কিন্তু এখন সব অ্যাপস বা সফটওয়্যারের মাধ্যমে। এই যে কিছুদিন আগে আমরা গতানুগত ক্লাস করেছি, আজকে দেখো জুম অ্যাপ, তারপর ধরো এই ফেসবুক লাইভ, বিভিন্ন অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু ক্লাস করতেছি। এগুলো সবই কি সফটওয়্যার বা প্রোগ্রাম। এর ব্যাকএন্ডে কি এগুলো সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ব্যাকএন্ডে কি আছে? ব্যাকএন্ডে আছে এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা লেখালেখি আছে। ঠিক আছে, তো চলে যায় আমাদের আজকের সেই টার্গেটকৃত যে প্রবলেম, সেই প্রবলেম সলিউশনে। তো আমরা আজকে তাহলে কি ধরনের একটা অ্যাপস তৈরি করব? অ্যাপসটা হবে এরকম যে কি অ্যাপসের উপর আমরা ক্লিক দিব। অ্যাপসটি হলো ধারার যোগফলের অ্যাপস বা সফটওয়্যার বা প্রোগ্রাম। ওই প্রোগ্রামের উপর আমরা ক্লিক দিব। কি ক্লিক দিব? ওই প্রোগ্রামের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে দেখাবে ধরো এন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ। আমি দিয়ে দিলাম ধরো 5 দিয়ে দেওয়ার সাথে আরেকটা এন্টার প্রেস করব। আমাদের ফলাফলে দেখাবে যে যোগফল হয় 15। আমি ধরো দিয়ে দিলাম 100, হ্যাঁ, তাহলে আমি দিয়ে দিলাম 100, সঙ্গে সঙ্গে আমাদের দেখাবে বড় একটি সংখ্যার যোগফল আমাদের আউটপুট হিসেবে দেখাবে। এখন এই প্রবলেমটা তো আমরাও করতে পারতাম, তাহলে প্রোগ্রাম কেন? তুমি আমি যদি 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে যাই, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আমাদের ভুল হওয়ার একটা পসিবিলিটি বা ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে, আবার সময় লাগবে অনেক। কিন্তু দেখো, আমরা যদি প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা দেখেছি যে ছোট সংখ্যা বলো বড় সংখ্যা বলো যেটাই বলো না কেন, আমাদের সময় কিন্তু ন্যানো সেকেন্ডে আমাদের প্রবলেম সলভ করে দিচ্ছে। 1 থেকে 100 পর্যন্ত তুমি শুধুই 100টা প্রেস করবা, 100 ডাটাটা দিবা, দেওয়ার সাথে সাথে তোমার রেজাল্ট দিতে দেরি, ফলাফল আসতে দেরি হয় না। তাহলে আমরা কি যন্ত্র, এবং সেটা কি নির্ভুল। এই কারণেই তো আমরা কি যান্ত্রিক হতে চেষ্টা করতেছি, সেটা আমাদেরকে নির্ভুল এবং অল্প সময়ে আনসার দিয়ে দিচ্ছে আমাদেরকে। সেই লক্ষ্যে কিন্তু আমাদের আজকে বা আমরা প্রোগ্রামিং শিখতেছি। তাহলে চলে যাই সেই 1 + 2 + 3 + 4 এটার প্রবলেম সলিউশনের জন্য। আচ্ছা, এক্ষেত্রে আমি ছোট্ট আরেকটা তোমাদের আলোচনা করে নিই অবজেক্টিভে আসার মতো। আমি যদি এখানে এরকম দিয়ে দিই যে %d, দিয়ে i, তাহলে কি ঘটনা ঘটবে? হ্যাঁ, তোমরা তাহলে একটু দেখো তো কি হবে। আচ্ছা, এগুলো আমরা কিন্তু ক্লাসে একটু এগুলো আমাদের ক্লাসে আলোচনা ছিল। আমরা যদি এখানে এরকম %d এবং i দিয়ে দেই, তাহলে যে ঘটনাটা ঘটবে, হ্যাঁ, ফলাফল দেখাবে 1, 2 এবং 3। এখন বলতে পারো স্যার কিভাবে? আমরা এটা যদি নাও বুঝি, এখানে বলছে কি printf i, অর্থাৎ i এর মধ্যে যা আছে তা দিয়ে দাও। এখন কিভাবে হয় এটাও তো আমাদের বুঝতে হবে। তোমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নে দেখো এরকম প্রবলেমের অনেক প্রবলেম পরীক্ষার মধ্যে আসে। কিভাবে ঘটে? এইভাবে কম্পাইলার টপ টু বটম পড়তে থাকে, পড়তে পড়তে এখানে আসলো, আসার পর এই জায়গা থেকে এখানে যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে i এর মান 1 <= এটাকে আইসিটিতে এইভাবে বলা হয়। গণিতে যেটা বলা হয় সেটা এটা, আর বাংলায় যেটা বলা হয়, ইংলিশেও সেটাকে বলা হয় কি <= আর বাংলায় বলা হয় সেটাকে ছোট অথবা সমান। এখানে এসে একটা প্রশ্ন করা হয় যে 1 কি 3 থেকে ছোট না সমান। কম্পাইলার ওখানে একটা প্রশ্ন করে, 1 তো 3 থেকে ছোট। ছোট যদি হয় কম্পাইলার তখন এই ব্লকের মধ্যে ঢুকে, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গায় আসে। এই জায়গায় এসে বলতেছে যে i এর মধ্যে যা আছে দিয়ে দাও। i এর মধ্যে আছে কত? 1 প্রিন্ট করে। অটোমেটিক্যালি কম্পাইলার এই জায়গা থেকে এখানে চলে যায়। এখানে মানে কি i = i + 1, i এর মান 1 + 1, তাহলে কত হলো? 2। এই জায়গা থেকে আবার এখানে আসলো, এসে এবার i এর মান কত? 2। প্রশ্ন করে যে 2 কি 3 থেকে ছোট না সমান? 2 তো 3 থেকে ছোট। ছোট হলে আমরা কি বলছি? এই ব্লকের মধ্যে ঢুকবে। এখানে বলতেছে প্রিন্ট i এর মধ্যে কত? 2 প্রিন্ট হবে। আবার এই জায়গা থেকে এই জায়গায় আসবে, এবার i এর মান হলো 2 আর 1 কত? 3, এখানে আসলো 3। প্রশ্ন করা হয় যে 3 কি 3 থেকে ছোট না সমান? ছোট হলেও সত্য, সমান হলেও সত্য। এবার কি? সমান। তাহলে সমান যদি হয় তাহলে চলে যাবে সত্য। সত্য হলে এই ব্লকের এই এরিয়ার মধ্যে ঢুকবে। এখানে বলতেছে প্রিন্ট %d i, তাহলে i এর মধ্যে এবার আসে কত?
3, তাহলে 3 প্রিন্ট করলো। আবার চলে যাবে এখানে 3 আর 1, বলো 3 আর 1 যোগ করলে কত হবে? 4, ঠিক আছে। এখানে আসলো, প্রশ্ন করে 4 কি 3 থেকে ছোট না সমান? 4 3 থেকে ছোটও না সমানও না। তার মানে কি শর্তটা মিথ্যা হয়ে গেল। যখনই মিথ্যা হয়ে যাবে তখন আর এই ব্লকের মধ্যে ঢুকবে না, না ঢুকে তখন প্রোগ্রাম থেকে বের হয়ে আসবে, ঠিক আছে। বের হয়ে এসে দেখে যে রিটার্ন 0 শেষ, প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তাহলে এই মিথ্যা হওয়া পর্যন্ত আমাদের কি কি প্রিন্ট করলো? 1 2 3, ঠিক আছে। এখন তোমাদেরকে যদি আমি বলি যে এখানে আমরা 5 দিলাম, তাহলে কি হবে? তাহলে তোমরা একটু বলে ফেলো বা কমেন্টে তুমি লেখো। তাহলে যখন ছিল 3, 1 2 3, 5 আছে, তাহলে কি হবে? 1 2 3 4 5, তাহলে 5 পর্যন্ত প্রিন্ট হবে। এখন আরও কিছু করা যেতে পারে। আমি দিলাম এখানে 5, এখানে i = i + 1 না দিয়ে আমি দিলাম 2। তাহলে দেখো প্রথমে 1, এখানে হলো 5, তখন কি হবে বলো তো? তোমরা একটু চেষ্টা করো। আমি এবার i = i + 2 দিছি, হ্যাঁ, এবার চিন্তা করো কি হবে। তাহলে 1, 1 কি 5 থেকে ছোট না সমান? ছোট। সত্য হলে এখানে আসবে, তাহলে প্রথমে 1 প্রিন্ট হইল। এখানে আসলো 1 + 2 = কত? 3। আবার এখানে আসলো, এখানে এসে প্রশ্ন করে যে 3 কি 5 থেকে ছোট না সমান? ছোট। তাহলে এবার কিন্তু 2 প্রিন্ট করবে না, প্রিন্ট করবে কি? 3। আবার এখান থেকে এখানে গেল, 3 আর 2 যোগ করলে কত হবে? 5। এখানে আসলো যে 5 কি 5 থেকে ছোট না সমান? সমান যদি হয় তাহলে কি হবে? 5 প্রিন্ট হবে। আবার এখানে আসলো, এসে আবার যোগ করলো যে 5 আর 2 যোগ করলে কত হবে? 7। এখানে আবার আসবে 7, প্রশ্ন করবে 7 কে 5 থেকে ছোট না সমান? ছোটও না সমানও না, 7 কি 5 থেকে বড়। তাহলে কন্ডিশন মিথ্যা যখন হবে তখন আর এই লুপের মধ্যে, এর মধ্যে আর ঢুকবে না, তখন লুপ থেকে বের হয়ে আসবে। লুপ থেকে বলতে এই জায়গা থেকে বের হয়ে রিটার্ন 0 শেষ। তার মানে আমরা এই 5 এখানে i = i + 2 যদি দিয়ে দিই তাহলে আমাদের ফলাফল হবে এরকম। এগুলো অনেক পরীক্ষায় আসে। এগুলো যে কোনো প্রবলেম যদি তোমাদের থেকে থাকে তাহলে মেসেঞ্জার আমাকে জানাবে। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে একটা চক্র তৈরি হয়েছে যে প্রথমে শুধু এখানে গেল, তারপরে দেখো এখানে এখানে এখানে, তার মানে কি এরকম একটা চক্র। সেগুলোকে কি বলা হয়? সার্কেল বা এরকম একটু কি, এগুলোকে কি বলে? চক্রগুলোকে লুপও বলি। এই কারণেই এগুলোকে বলা হয় লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। বোঝা গেছে? আচ্ছা, এখন চলে যাই সেই আমাদের টার্গেটেড প্রোগ্রামে। আচ্ছা, আমরা প্রত্যেকটা কাজ করার ওই প্রথম দিন আমরা যখন ক্লাস শুরু করেছিলাম সেই দিন আলোচনা করেছিলাম অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রাম। সেই দিন আমরা চা বানানোর একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমাদের মূলত টার্গেট হলো চা বানানো, কিন্তু এর কিছু নির্দেশনা ছিল। যদি কেউ কখনো চা বানায় না থাকে তাহলে নির্দেশনা তার জন্য কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার একদিন চা তৈরি করছে আর কোনোদিন করে না, ভুলে গেছে, তাহলে কি যদি নির্দেশনা থাকে সে তাহলে অনেকটাই তাহলে সে পারবে। আমরা বলেছিলাম ওই চা বানানোর ওই নির্দেশনার লিখিত রূপগুলোকে বলছিলাম অ্যালগরিদম। আর সেগুলোকে চিত্রের মাধ্যমে যদি প্রকাশ করা হয় সেক্ষেত্রে সেটাকে আমরা বলছিলাম কি, সেক্ষেত্রে না আমরা সি ভাষায় বা প্রোগ্রামিংয়ের এই অধ্যায়ের জন্য সেই চিত্রের প্রকাশভঙ্গিকে বলেছিলাম ফ্লোচার্ট। আর সি ভাষায় যেটাকে বলা হয় বা কার্যক্রম সেটাকে বলি আমরা কি, প্রোগ্রাম। ঠিক আছে? তাহলে আজকের যে প্রবলেমটা আমরা সলিউশন করব, মূলত আমরা অ্যাপস বা প্রোগ্রাম তৈরি করব, কিন্তু তার আগে আমাদের কি কি দরকার? নির্দেশনা দরকার, চিত্র দরকার, তাই না? নির্দেশনাগুলোকে বলতেছি আমরা কি, অ্যালগরিদম। আর চিত্রের প্রকাশভঙ্গিকে সেটাকে আমরা বলতেছি কি, ফ্লোচার্ট। কিন্তু মূলত টার্গেট কিন্তু আমাদের প্রোগ্রাম। তো আমরা শুরু করে দেই। সেটা 1 + 2 + 3 .. n এত ধারাটির যোগফল প্রদর্শনের জন্য
অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম আমাদের তৈরি। মূলত টার্গেট ছিল এটা। তাহলে প্রথমে আসি অ্যালগরিদম। তারপরে আসি আমরা ফ্লোচার্ট, তারপরে আসি আমরা প্রোগ্রাম। আচ্ছা, শুরুর দিনে আমরা অ্যালগরিদম থেকে শুরু করেছিলাম। দ্বিতীয় ক্লাসে, এই পঞ্চম অধ্যায়ে প্রোগ্রামিং ভাষার দ্বিতীয় ক্লাসে আমরা ফ্লোচার্ট থেকে শুরু করেছিলাম। আজকে আমরা শুরু করব প্রোগ্রাম থেকে। তাহলে অ্যাপস বা প্রোগ্রামটি কেমন হবে আমরা সেই দিনও বলেছিলাম, সেই আউটলাইন থেকে আমাকে প্রোগ্রাম লেখা শুরু করতে হবে। তো আমরা যদি প্রোগ্রাম লিখো এরকম আসে, তাহলে আমরা একটা কাঠামো বানিয়ে নিয়েছিলাম, ইনক্লুড stdio.h ইন্ট মেইন, তারপর কি লিখছিলাম, রিটার্ন 0 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এতটুকু প্রোগ্রাম লিখাও যদি আসে লিখতেই হবে। তারপর আমাদের প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ আমরা অ্যাপসটা কীভাবে দেখতে চাই, অ্যাপসের উপর ক্লিক দিব, দেওয়ার সাথে সাথে আমাদের এরকম লেখা যদি দেখায় তাহলে ভালো হয়, যে এন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ। তা এই লেখাটা দেখতে চাই, তাহলে কি করতে হবে, প্রিন্টএফের মধ্যে এই লেখাটা লিখতে হবে, প্রিন্টএফ যে এন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ। তাহলে অ্যাপসটির উপর ক্লিক দিলেই প্রথমে এই লেখাটা দেখাবে। এই লেখাটা দেখালো, আমরা একটা ডাটা দেওয়ার চেষ্টা করব। তোমরা দিয়ে দেখো ডাটা তখন নিবে না। ডাটা নেওয়ার জন্য একটা ফাংশন ব্যবহার করতে হবে, স্ক্যানএফ, অর্থাৎ কিবোর্ড থেকে কোনো ইনপুট বা তোমার মোবাইলের কিপ্যাড থেকে ইনপুট নেওয়ার জন্য একটা ফাংশন, সেটা হলো স্ক্যানএফ। %d যদি হয় পূর্ণ সংখ্যার তাহলে %d, এই যে 1 2 3। যদি একটু ভগ্নাংশ থাকতো তাহলে কি ব্যবহার করতাম, %f। %d দেওয়ার সাথে সাথে এখানে কি হবে, ইন্ট, এবং ডাটাটা ধরো ঢুকবে আমাদের n নামক ভেরিয়েবলের মধ্যে, তাহলে ইন্ট n। তারপর ফর i, ফরের 3টা অংশ, শুরু, কন্ডিশন, তারপর হলো ইনক্রিমেন্ট। শুরু, এই শুরুটা আমরা সিরিজের এই শুরু, i = 1, i <= n, অর্থাৎ এই যে n, i = এই সিরিজের মধ্যে পার্থক্য কতটুকু, 1 করে, 1 2 3, এই কারণে i = i + 1 আমরা ব্যবহার করি। তারপর এই i, এটাই তো আমাদের কি হবে, i এর মানটাই 1 2 3 আমরা কিছুক্ষণ আগে দেখলাম। এটা এখন কি করতে হবে, যোগ ঘটাইতে হবে। কার সাথে যোগ হবে, হ্যাঁ, i ভেরিয়েবলটা একটু ডিক্লেয়ার করে নিই। এখন কার সাথে যোগ হবে, আমরা ধরে নিলাম যে সাম নামক একটা ভেরিয়েবল, এর সাথে যোগ হবে। এখন সাম তো একটা ক্যারেক্টার, এর মধ্যে তো একটা ইন্টিজার বা তোমার কি বলে ভ্যালু যদি না দেই তাহলে কার সাথে প্রথমে যোগ হবে, আমরা এমন একটা ভ্যালু দিব যাতে আবার মানেরও পরিবর্তন না হয়। এই কারণে এই সামের মধ্যে শুরুতে একটা ভ্যালু রাখলাম, সেটা হলো 0। তাহলে যোগ হবে কার সাথে, সাম। তাহলে তাহলে আমরা যোগ করলাম কার সাথে, সামের সাথে যোগ করলাম। যোগ করার পর যোগফলটা থাকবে কোথায়, ফাইনালি তো একটা যোগফল থাকতে হবে। আমরা সেই যোগফলটা রাখলাম ওই সাম নামক ভেরিয়েবলের মধ্যে। তার মানে এখানে যা যোগ ঘটবে সর্বসকলে আমরা কোথায় পাবো, সাম নামক ভেরিয়েবলের মধ্যে। সর্বশেষে যোগফলটা থাকবে এর মধ্যে। এই ডাটাটা এখন আমরা প্রিন্ট করতে দেখতে চাই। তাহলে টোটাল সাম ইকুয়াল %d, কার ভ্যালু দেখতে চাই, সাম। শেষ।
ঠিক আছে, এখন হাউ ইট ওয়ার্কস, কীভাবে এটা কাজ করে। আমি সর্বশেষ ভ্যালু দিলাম কত 5, তাহলে ফলাফল দেখাবে কত 15। আমি যদি সর্বশেষ ভ্যালু দিই 3, তার মানে কত দেখাবে 1 + 2 + 3, তার টোটাল রেজাল্ট দেখাবে কি 6। এখন কীভাবে কাজ করে, আচ্ছা এন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ লেখাটা দেখালো, তোমরাও এইভাবে রান করবা। আমি সর্বশেষ ভ্যালুটা দিলাম ধরো 3, তাহলে সর্বশেষ ভ্যালু কত 3, তাহলে এই 3টা ঢুকবে কার মধ্যে, n এর মধ্যে। এখন i এর মান 1, এই জায়গা থেকে এখানে আসবে 1 লেস দেন অর ইকুয়াল n এর মান কত 3। প্রশ্ন করবে যে 1 কি 3 থেকে ছোট না সমান, ছোট। সত্য, সত্য যদি হয় আমরা কি বলছি, এই ব্লকের মধ্যে ঢুকবে। তাহলে এই ব্লকের মধ্যে ঢুকলে কি হবে, সাম ইকুয়াল সাম প্লাস আই, সামের মধ্যে কত 0, ওই যে আমরা লিখে দিয়েছি আগে। আয়ের মান কত 1, তাহলে ফলাফলে কত হবে 1। তাহলে সামের মধ্যে এখন থাকলো কত 1, কিছুক্ষণ আগে ছিল 0, এখন হয়ে গেল কত 1। এই জায়গা থেকে এই কাজ শেষে আবার এখানে যাবে, আয়ের মান 1 + 1 কত হলো 2, এখান থেকে আবার এখানে আসবে, এসে এখানে প্রশ্ন করবে যে 2 কি 3 থেকে ছোট না সমান, ছোট। সত্য, সত্য যদি হয় তাহলে এই স্টেটমেন্ট এক্সিকিউশন হবে যেটা, তার মানে 2 নম্বর আবার সাম ইকুয়াল সাম প্লাস আই, সামের মধ্যে এবার কত 1 প্লাস আয়ের মান কত 2 সমান সমান কত, তাহলে সামের মধ্যে এবার হলো কত 3 এবং আয়ের মান কত 2, এখান থেকে আবার গেল এখানে 2 আর 1 যোগ করলে কত হবে 3, এখান থেকে আবার এখানে প্রশ্ন করবে যে 3 কি 3 থেকে ছোট না সমান, সমান। সমান যদি হয় তাহলে আবার এই স্টেটমেন্ট এক্সিকিউশন হবে, তার মানে সাম ইকুয়াল সাম প্লাস আই, সামের মধ্যে হলো কত এবার এই যে 3 যোগ আয়ের মান 3 6, তারপর এখান থেকে এখানে আবার আসবে, এসে এবার 3 আর 1 যোগ করলে কত হবে 4, এখান থেকে আবার এখানে আসবে, আবার এসে এখানে প্রশ্ন করবে যে 4 কি 3 থেকে ছোট না সমান, 4 3 থেকে ছোটও না সমানও না, বড়। কন্ডিশন মিথ্যা, মিথ্যা যদি হয় তখন আর এই ব্লকের মধ্যে ঢুকবে না, না ঢুকে তখন কোথায় আসবে, তখন এই যেখানে চলে আসবে প্রিন্ট এফ টোটাল সাম পার্সেন্ট ডি সাম, অর্থাৎ বলতেছে যে সামের মধ্যে যা আছে তুমি তা দিয়ে দাও। এখন বলো সামের মধ্যে আছে কত, সর্বশেষ এই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম সামের মধ্যে আছে কত 6। তাহলে পরীক্ষায় যদি এই প্রোগ্রামটা আসে, তোমরা প্রোগ্রামটা তো লিখবেই, সর্বশেষে ফলাফলটাও লিখে দিবে। কিভাবে ফলাফল, তো প্রোগ্রামটা রান করলে কি দেখাবে, এন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ। আচ্ছা আমরা সিরিজের লাস্ট নাম্বার কত দিছি 3, ঠিক আছে। টোটাল সাম ইকুয়াল 6, তাহলে এই কথাটিও লিখে দিবে। তবে এই যে টেস্ট করলাম ভ্যালু দ্বারা, এই টেস্ট তোমাদের দেখানোর কোনো প্রয়োজন নাই, এটা বোঝার জন্য। অনেক সময় অবজেক্টিভ আসতে পারে, প্রোগ্রামের এতটুকু উঠাই দিল, দেওয়ার পর বললো যে n এর মান যদি হয় 3, তাহলে প্রোগ্রামটি রান করলে ফলাফল কত দেখাবে, তখন তোমার বলতে হবে বা কোথাও রাফ করে যেখানে 6 আছে 6 ওইটার উপর ক্লিক তোমার বৃত্তটা ভরাট করে দিতে হবে। এখানে আসলো n এর মান 5, তাহলে প্রোগ্রামটি রান করলে কত হবে, তখন হবে 15। কিভাবে, যে এইভাবে কাজ করে তুমি যদি এটা বুঝো তখনই কিন্তু ওই অবজেক্টিভটা পারবে, আদারওয়াইজ কিন্তু পারবে না। আবার এমন হতে পারে যে বললো যে n এর মান 3 বা 5, এখানে i = i+1 না দিয়ে i = i+2 দিল, আমাদের সেই ক্ষেত্রে তোমাদের পারতে হবে, ঠিক আছে। এখন আমি যদি তোমাদের এই প্রোগ্রামটা এটা না দিয়ে তোমাদেরকে এটা দিই যে 1 + 3 + 5 + ... n, তাহলে কি হবে বলো তো, খুবই সহজ। ফর শুরুটা কত 1 1, তার মানে 1ই হবে। i ≤ n, এই যে সর্বশেষ n আছে nই হবে। i = i+1, আমরা বলেছিলাম যে সিরিজের মধ্যে পার্থক্য কতটুকু, এবার দেখো 1 3 5 পার্থক্য আছে 2, তাহলে হবে কি i = i+2, ঠিক আছে। তাহলে এই প্রবলেমের সলিউশনটা এখনই তোমরা করে ফেলো, জাস্ট এই এতটুকুর আনসারটা লিখো আর বাদ বাকি সব ঠিক থাকবে, এতটুকু লিখে ফেলো, ঠিক আছে। আচ্ছা এখন তোমরা এটা লিখো,
আমি ফ্লো চার্টের দিকে চলে যাই। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমাদের 1 মিনিটে শেষ হওয়ার কথা, যে আমি বলেই দিছি i = 1, i <n, i = i প্লাস কত হবে 2, শুধু এখানে চেঞ্জ হবে। আবার যদি 2, 4, 6 হয় i = 2 হবে, i <n, i = 2, 4, 6 পার্থক্য কত 2। ওকে, তাহলে তোমরা পারবে। আমরা ক্লাস শেষে তোমাদের একটা হোমওয়ার্কও দিয়ে দিব। আচ্ছা, এখন আসি আমাদের ফ্লো চার্টে। ফ্লো চার্ট এবার একটু উল্টো করে লিখতেছি। স্টার্ট, শুরু, স্টার্ট এবং শেষ তো থাকবেই। ইনপুট, ইনপুটটা কি আমাদের বলো তো? হ্যাঁ, ইনপুটটা হলো যে আমরা সিরিজের শেষ নাম্বারটা, অর্থাৎ আমরা 3 দিছিলাম, আমরা n দিলাম, কারণ আমরা প্রোগ্রাম তো শুধু 3 এর জন্য না, যে কোনো সংখ্যার জন্য n। তারপরে কি করছিলাম, এই যে আমরা একটা ডাটা রেখে দিছিলাম, সাম = সাম প্লাস i, সিরিয়ালি আসি, সাম = 0 এবং i = 1। তারপর এই কন্ডিশনটা লিখব যে i < n। এটা কি সত্য? হ্যাঁ, এটা যদি সত্য হয় তাহলে 2টা লাইন এক্সিকিউশন হয়েছে, তোমরা খেয়াল করছো কিনা? এটা যদি সত্য হয় তাহলে আমাদের এই লাইন এই 2টা লাইন বারবার এক্সিকিউশন হয়েছে, তাই না? তাহলে যদি ওটা সত্য হয় তাহলে আমাদের এই 2টা লাইন আমাদের এক্সিকিউশন হয়েছে। প্রথমে হয়েছে সাম = সাম প্লাস i, সাম = সাম প্লাস i, তারপর হয়েছে কি i = i প্লাস 1। এই 2টা কাজ শেষে আবার কিন্তু এই কন্ডিশনের কাছে আসছে, আমরা ফ্লো চার্টের মধ্যে ওটা দেখাই দিতেছি, আবার ওই কন্ডিশনের কাছে যাচ্ছে। তাহলে এটা যদি সত্য হয় তার মানে কি ইয়েস। আর যখন এরকম চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত সত্য থাকবে। যখনই মিথ্যা হবে নো হলে কি হয়েছে, আমাদের এই ফলাফলটা প্রকাশ হয়েছে। তার মানে আমরা বলতে পারি ওই সামের মধ্যে যা প্রিন্ট সাম, এটা সামান্তরিক হবে। তারপরে প্রিন্ট সাম হলে তার কোনো কাজ থাকে না, শেষ। এটাও শুদ্ধি পরীক্ষা তোমরা করতে পারবে, আমরা কিন্তু ক্লাসে এগুলো দেখাইছি, তোমরা এগুলো শুদ্ধি পরীক্ষা করবে। এখন আসে আমাদের অ্যালগরিদম। স্টার্ট, স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 দেখে ইনপুট n, স্টেপ 3 সাম = 0, i = 1, স্টেপ 4 ইফ দিতে পারো, এগুলো তোমাদের ইচ্ছা, বাংলায় লিখলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি দিলাম বইতে আছে হোয়াইল, যে কতক্ষণ পর্যন্ত চলবে, <= এই কন্ডিশনটা যতক্ষণ সত্য থাকবে ততক্ষণই এই 2টা লাইন এক্সিকিউট হবে। আমরা ওই 2টা লাইন লিখি। স্টেপ 5-এ সাম = সাম প্লাস i, i = i প্লাস 1। এই 2টা লাইন চলতেই থাকবে। তার মানে কি, এটা যদি সত্য হয়, ইফ দিয়েও যদি লেখো তাও হবে, তাহলে এই 2টা লাইন বারবার রিপিট হবে। এই কারণে এখানে লিখে দেই রিপিট স্টেপ 5। যখনই মিথ্যা হবে তখন স্টেপ 6-এর মধ্যে চলে আসলাম, ফলাফল দেখাবে প্রিন্ট সাম। ফলাফল দেখানোর পর আমাদের আর কোনো কাজ থাকবে না, তারপর আমাদের কাজ শেষ। ঠিক আছে, তাহলে 1 2 3 4 ... n এই ধারাটির যোগফল নির্ণয়ের জন্য আমরা এইরকমভাবে অ্যালগরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম লিখব। ফর লুপ ব্যবহার করে করলাম, আরেকটা ক্লাস হয়তো বা হোয়াইল লুপ আমরা দেখব। তো এরকম যে 1 3 5 2 4 6 এরকম করে তোমরা ওগুলোর প্রবলেম সলিউশন করে ফেলবে। এখন আমরা বাড়ির কাজ, ঢাকা বোর্ডে একটা প্রশ্ন, আমি ফুললি দিচ্ছি না, আমি শুধু ঢাকা বোর্ডে আসছিল আসলে একটা পার্ট। এই প্রবলেমটা মোটামুটি আসছিল 2017 সালে 221 223 225 ... যোগ এখানে ছিল বড় হাতের n। ঠিক আছে, এইটা হোমওয়ার্ক বা প্রশ্ন তোমাদের থাকলো, এটা তোমরা সলিউশন করবে। ঢাকা বোর্ডে এরকম করে আসছিল। তাহলে তুমি যদি 17 সালে সেই ঢাকা বোর্ডের পরীক্ষাতে হইতা, তার মানে কি অবশ্যই তুমি পারতা 221। এবার শুরু হয়েছে কত থেকে? 221 থেকে।
শেষ হয়েছে কত n, পার্থক্য কত আর বললাম না। তোমরা এগুলো এটার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম তৈরি করো। তার মানে আজকে হোমওয়ার্কটা থাকলো সর্বশেষ এইটার উপর, কি 221, 223, 225 ... n। এই প্রবলেমটা তোমরা সলিউশন করে আমাকে জানাবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় শুরুতেও বলেছিলাম, তোমরা যারা ক্লাস করতেছো ভুলে যেতে পারো তোমরা, তাহলে সবাই তোমরা ওই কমেন্টে গিয়ে তোমাদের রোলগুলো লিখে ফেলো, দ্রুত রোলগুলো লিখে ফেলো। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে তোমরা অনেকেই কমেন্টে লিখছো বা অনেকেই আমার ক্লাসে পার্টিসিপেট করেছো, আর সবাই শেয়ার করে দিবে। ক্লাসে প্রবলেম থাকলে আবার একটু রিভিউ করে দেখবে, তারপর প্রবলেম থাকলে তোমার মেসেজে আমাকে মেসেঞ্জারে দিতে পারো, যে কোনোভাবে, ঠিক আছে? তো সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলবে, সবাই ভালো থাকো। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।